মেয়ে তুমি তো আমার চেনা পলক তবু কেন আর পড়ে না জানি না আমার যে কি হলো যেও না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে মেয়ে কথা না কমে ফিরে না যাও সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে এসে যাবো আজ দুজনায় চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব দুজনায় হৃদয়ে। চারটি শব্দ: ক্যামেরা, লাইট, অ্যাকশন, কাট। এই চারটি শব্দের সাথে সখ্যতা যার, তেমন একজন মানুষ আমাদের আজকের অতিথি। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের অভিনেতা, কিংবদন্তি অভিনেতা, নায়ক রাজ রাজ্জাকের ছোট ছেলে, অভিনেতা সম্রাট। আমার প্রিয় মুখ, আপনাদেরও প্রিয় মুখ, প্রিয় ব্যক্তি। সম্রাট, তোমাকে পেয়ে খুব ভালো লাগছে আমাদের রূপান্তরে। আমি খুব গ্ল্যাড আসতে পেরে, ভালো লাগছে। আমি যে চারটা শব্দের কথা বললাম, তো এই চারটা শব্দের সাথে তোমার জীবন মিশে গেছে এবং তুমি যার সন্তান, এটা অনেক বড় প্রাউডের বিষয়। তো তোমার কাছে একটু শুনবো যে তোমার এই সিনেমাতে আসা, এটা তো প্রথম দিকে একটু দুরূহ ছিল তোমার জন্য, মানে বাবার সামনে কিভাবে দাঁড়াবো, আসলে ব্যাপারটা কেমন ছিল? আমার জন্মই হয়েছে সিনেমার মধ্যেই, যেহেতু সিনেমার পরিবারের আমি একজন। আমি তোমাকে ছোট দেখেছি। জি, তো যেটা হলো ছোটবেলায় থেকেই যখন থেকে আমার জ্ঞান হলো, আমি বাবার অভিনয় দেখে আসছি, আমি ছবির মেকিং দেখে আসছি, তখন সে অলরেডি পরিচালক হয়ে গেছেন। তো সব কিছু মিলিয়ে ছবির মেকিং, এডিটিং, প্রোডাকশন, সিনেমা স্ক্রিনে কেমন হচ্ছে বা অভিনয় কেমন করে করছে, সব কিছুই ছোটোবেলা থেকেই দেখে আসছি। তারপরে এক সময় যখন আমার সুযোগ হলো অভিনয় করার, খুব আমার জন্য একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়ালো, কারণ তখন দেখতে ভালো লাগতো কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা করতে যে এতটা কঠিন। এবং আমার 4 থেকে 5 বছর চলে গেছে পারফেকশন আনতে, অভিনয় শিখতে বা বাকি জিনিসগুলা মানে আয়ত্তে আনতে আমার অনেক সময় লেগে গেছে। কারণ অলওয়েজ একটা প্রেশার থাকতো, যেহেতু একজন বড় বাবা যদি থাকে তার সন্তানদের অনেক রকম প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়। আমাকেও সেম জিনিসটাই। আর একটা জিনিস আমি জানি যে রাজ্জাক ভাই তোমাকে রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিল, মানে কোনো একটা শুটিং এর সময়, সেটা কি হয়েছিল? 7:30টার সময় কল ছিল, আমি ছিলাম, আমার কো আর্টিস্ট ছিল তানজিকা, একটা টেলিফিল্মের জন্য। তো ওখানে একটা ইমোশনাল সিন ছিল যে নায়িকার থেকে বিদায় নেব আমি, কেন জানি ইমোশন বিল্ড আপ হচ্ছিল না বা আমি দিতে পারছিলাম না। তো তখন ওই 1.5-2 ঘন্টা রোদের মধ্যে বসিয়ে রেখেছিল, সবাই চলে গেল, বললো বসে থাকো এখানে, মুড হবে তখন এসে শুটিং করবো। বসেছিলাম। এই হচ্ছে বাবা। তোমাদের রাজলক্ষ্মী প্রোডাকশনে প্রথম দিকে তো নাটক বানানো হতো, ওই নাটকগুলোতে তুমি অভিনয় করেছো। তারপর তো মুভিতে এসছো। জি, রাজলক্ষ্মী টেলিফিল্মসে। তো তোমাদের এই যে নাটক থেকে মুভিতে আসা, তোমার কাছে কোনটা ভালো লাগে? নাটকের পরিবেশটা বেশি ভালো লাগে, মানে স্বাচ্ছন্দ্য বোধ করো, নাকি মুভিতে? যেহেতু প্রথম শুরু হয়েছে আমার ছোট পর্দার একটা জিনিস মজা হলো কি, খুব রিয়েলিস্টিক ক্যারেক্টারগুলো হয় এবং খুব ন্যাচারাল অ্যাক্টিং করতে হয়। তো ওটা করতে কিন্তু খুব মজা লাগে, যে আমি খুব ন্যাচারালভাবে, এবং ক্যারেক্টারের ভ্যারিয়েন্টসটা খুব বেশি থাকে, যেটা বড় পর্দায় গেলে আমরা একটা লিমিটেশনে পড়ে যাই এবং আমাদের ল্যাঙ্গুয়েজটাও একটু চেঞ্জ হয়ে যায়। বড় পর্দায় আমাকে সবসময় হিরো হতে হবে, আমাকে সবসময় জিততে হবে, আমার ক্যারেক্টার সবসময় ফ্লারিশিং হতে হবে, আমার পারফরমেন্স লাউড থাকতে হবে, আরও সঙ্গে অনেক কিছু করতে হয়। এবং ছোট পর্দায় যেটা হলো কি, প্রত্যেকটা ক্যারেক্টার হলো ডেইলি আমাদের আশেপাশে দেখি এরকমই মানুষের একটা ক্যারেক্টার, এবং ওইটা আমাকে অভিনয় করতে হয়, ন্যাচারালি করতে হয়। সেম জিনিসটা যদি আমি বড় পর্দায় করি, আবার তখন ওটা ডাল মনে হবে, কারণ আমার সাপোর্টিং আর্টিস্টরা কিন্তু তখন অনেক লাউড অভিনয় করবে বা ওরা অনেক ডেপথের পারফরমেন্স করে, তখন আমাকেও নিজেকে উঠাতে হয় ওখানে। তোমার বড় ভাই বাপ্পারাজ, সে তো নায়ক, হ্যাঁ, তো নায়ক থেকে পরিচালক হয়েছে, তো তার পরিচালনায় তুমি অভিনয় করেছো। সে খুব জিদ্দি, আগের থেকেই জিদ্দি, এবং খুব পারফেকশন নিয়ে কাজ করে, বাবার মতো। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সে অনেক নতুন জিনিস ট্রাই করতে চেষ্টা করে, নতুন নতুন জিনিসগুলো করছে, এবং তার সাথে খাপ খাইয়ে কাজ করা ইউনিটের সবারই প্রথম দিকে একটু ডিফিকাল্ট ছিল। পরে যখন তার মেন্টালিটি বুঝে গেছে বা সে অ্যাজ এ ডিরেক্টর কি চাচ্ছে, টেকনিশিয়ান থেকে আর্টিস্টরা যখন বুঝে গেছে, তখন আর কোনো প্রবলেম হয়নি। ভাইয়ের সাথে যেহেতু একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ, যতই ভালো শট দেখি, এটা একটা কিছু হলো বলে চলে যেত।
সেটাই। তারপর তোমার বোন তো অভিনয় করতো, ছেড়ে দিল। একটু ছোটবেলায় 2টা ছবি করেছিল, হ্যাঁ, কিন্তু তারপর আর সে করে দুটো নাই। ছবি কিন্তু সুপারহিট। জি জি। আমাদের প্রিয় ভাবি, লক্ষ্মী ভাবি। ভাবি এমন একটা মানুষ আমাদের কাছে, এত সিম্পল, এত নাইস, তার মতো মাও হয় না, আমাদের মতো ভাবিও হয় না, ওয়াইফও হয় না, মানে এত নাইস। তুমি বলো তোমার মায়ের কথা। আম্মা বলতে গেলে আসলে এক কথায় অসাধারণ একজন মানুষ। আমাদের ভাই বোনকে, আমাদের সংসারকে, বাবার এত বড় ক্যারিয়ারকে তিনি যেভাবে একা মেনটেন করেছেন, মানে মানে গড গিফটেড ব্যাপার একটা। নর্মালি এরকম হয় না, মানে এদিকে হয়ে যায়, এদিকে হয়ে যায়, স্ক্যাটার্ড হয়ে যায়, বাট সবাইকে একসাথে আগলিয়ে রাখা একটা বন্ডিংয়ে এখনও পর্যন্ত আমরা সবাই একসাথে থাকি, খাওয়া দাওয়া করি। তো এটা মায়ের জন্যই সম্ভব, কারণ সেই তখন ক্যাপ্টেন ছিলেন না। বাবা তো 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা শুটিং করতেন, তো 3-4 ঘন্টা একটু ঘুমাবার টাইম পেতেন, তারপরে উঠিয়ে নিয়ে চলে যেত। তো একাই মা আমাদের স্কুল, আমাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, বাসার দেখভাল সব কিছু মা করতেন এবং এখনও করে যাচ্ছেন। এখন বাবার কথা যাই। আমি ছোটবেলা থেকে আব্বার হিট গানগুলো যখন শুনতাম রেডিওতে, বা তখন তো টেলিভিশনে খুব একটা আসতো না, তো ওই গানগুলো আমি গাইতাম, বাসার মধ্যে গিয়ে গিয়ে ঘুরতাম। আর আম্মা আমাদের সিনেমা দেখতে নিয়ে যেত। আমার মনে আছে আব্বার সিনেমা দেখতে গেছি আমি, প্রয়াত নায়ক জসিম স্যারের ছবি দেখতে গেছিলাম, তারপরে জাফর ইকবাল আঙ্কেলের ছবি দেখতে গেছিলাম, আম্মা নিয়ে যেত। আমরা অলসো কিন্তু সবাই কম বেশি তখন থেকে ছবি দেখতাম। 80s-এর কথা বলছি আমি, লেট 80s-এর। ওই সময় তো সব ভালো ভালো সব ছবি। ভালো ভালো ছবি হতো, সুন্দর সুন্দর গান হতো, আমরা সবাই দেখতে যেতাম। আমাদের ইনফ্যাক্ট ছবি দেখা বন্ধ হয়ে যায় লেট 90s-এর পর থেকে, আর আমরা সিনেমা হলে যাই না, বা আমাদের মানে ওইরকমভাবে আর হয় না। আর মাঝখানে তো আমাদেরও ইন্ডাস্ট্রি থেকে গ্যাপ ছিল, টোটাল ফ্যামিলি পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে, আমরাও দূরে ছিলাম। রাইট। তো ভালো লাগতো, মানে আব্বার পারফরমেন্স এত ন্যাচারাল ছিল, এই জন্যই উনি এত বড় মাপের একজন তারকা হয়েছেন, এখনো আছেন এবং থাকবেন সবার মাঝে এইভাবেই। অভিনয়ের বাইরে আর কি কি মানে করতে ভালো লাগে তোমার? আমি জানি না অভিনয় সময় পাও যখন কিনা। করি ক্যামেরার সামনে, তো আমার ক্যামেরার সঙ্গে আমার একটা সম্পর্ক। আমি যেরকম অভিনয় করি, রিসেন্টলি পরিচালনায় এসেছি, ছোটোখাটো নাটক বানাই, টেলিফিল্ম বানাই, ছোট পর্দায় অভিনয় করি এবং করে যাব। অভিনয় আমার রক্তে আছে, মানে আমাকে এটা করতে হবে। এনজয় করো। এছাড়া আমার হলো ব্যবসা, আমি ব্যবসায় খুব মুভি নিয়ে বিজনেস। মুভির বিজনেস তো আছে, ডিস্ট্রিবিউশন বিজনেস। এছাড়া আমাদের অন্যান্য যে কনসার্নগুলো আছে ওগুলো আচ্ছা। নিয়ে আমি থাকি। আর তোমার যখন একটা মুভির অফার আসে, সিনেমার একটা অফার আসে, তখন তুমি মানে কোন জিনিসটাকে প্রায়োরিটি দিয়ে সেটা তুমি চয়েস করো যে না আমি এই মুভিটা করব, হ্যাঁ। মানে কোনটাকে বেশি প্রায়োরিটি দাও? হ্যাঁ, এইটা নিয়ে আমি একটু কন্ট্রোভার্সিতে পড়ে গেছিলাম কিছু মেকারের সঙ্গে, প্রোডিউসারের সঙ্গে, কারণ আমি বরাবরই ছবিতে আমার ক্যারেক্টার কি আর গল্পটা কি শুনতে চাই, যে আমাকে একটু প্লিজ আপনারা স্ক্রিপ্টটা পড়ে শোনান এবং আমার ক্যারেক্টারটা পড়ে শোনান। তো অনেকে এটা ভালোভাবে নিত যে ছেলেটা খুব সিনসিয়ার, অনেকে আবার ভাবতো ছেলেটা একটু বেয়াদব, কেউ তো স্ক্রিপ্ট শুনতে চায় না, ক্যারেক্টার শুনতে চায় না, এ কেন করবে। তো এইরকম করে করে আমার ছবির সংখ্যাও কমে গেছে, অল্প ছবি করেছি আমি, খুব একটা বেশি ছবি আমাকে দেওয়া হয় নাই। আর যেগুলো এসেছে ওর মধ্যে কিছু ভালো ছবি করেছি, আবার অন রিকোয়েস্টে কিছু ছবি এমনও করতে হচ্ছে যেগুলো আমার নামও খারাপ হয়েছে, বাট ইন্ডাস্ট্রিতে থাকতে হলে আসলে সব রকম কাজই রকমই করতে হয়। সেটাই। এটাই। ইমপ্রেস টেলিফিল্মের ছবিতে কাজ করেছো, জি। তো আমাদের চ্যানেলের ইমপ্রেস টেলিফিল্মের ছবিতে কাজ করতে গিয়ে অভিজ্ঞতা কেমন হয়েছে? চ্যানেল আইকে তো আমি আলাদাভাবে দেখি না, কারণ আমি তো চ্যানেল আইরই একজন। পরিবারের মানুষ। তো আমার খুব ইচ্ছা ছিল যে ইমপ্রেসের ছবিতে আমি কাজ করব, এবং কেমন করে ওটা ফুলফিল হয়ে গেল উইশটা। সো আমি কাজ করতে পারলাম, এবং উপন্যাসের ছবি অভিনয় করা, মানে উপন্যাসের চরিত্রে অভিনয় করার খুব ইচ্ছা ছিল। তো যখন আমি চান্স পেলাম, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ভালো করে কাজ করার। নট দ্যাট যে আব্বা ছিলেন ডিরেক্টর, এটা ছাড়াও আমি ওই ছবিতে চেষ্টা করেছি নিজেকে ভেঙে একটু অন্যভাবে, একটু আলাদাভাবে উপস্থাপন করতে, এবং কাজটা ওইভাবে করেছি। ভালো রেসপন্স পেয়েছি, অনেকে আমাকে ফোন করে বলেছে খুব ভালো ছবি দেখলাম, মেসেজ পাঠিয়েছে। তার থেকে মজার কথা, আমার জন্য একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কারণ এখন ফিল করি যে ওটার আব্বা তো আর ছবি ডিরেকশন দিবেন না। তো আব্বার ডিরেকশনের সর্বশেষ ছবি হলো আয়না কাহিনী, এমদাদুল হক মিলন স্যারের উপন্যাস, একটা বিশাল ব্যাপার, ইমপ্রেসের একটা ছবি। তো সব মিলে আমার উপর একটা এক্সট্রা প্রেশার ছিল, এবং ওইটা উত্তীর্ণ হওয়া আমার জন্য, মানে আমি পুরো স্ক্রিপ্ট আমাকে মুখস্থ করে ফেলেছিলাম। আমি মনে করেন আমাকে 10 দিন সময় দেওয়া হয়েছে, প্রতিটা ডায়লগ থেকে শুরু করে, এবং অন্য আর্টিস্টদের ডায়লগ আমার মুখস্থ হয়ে গেছিলো পড়তে পড়তে, এমন অবস্থা। যারা ফিল্মে কাজ করেন, অভিনয় করেন, নায়ক নায়িকা, একটা কথা আছে যে স্ক্যান্ডালের কাদা ছোড়া, অনেক কাদা ছোড়াছুড়ি হয়। স্ক্যান্ডালটাকে কোন চোখে দেখো? স্ক্যান্ডেলটা
কিছু করে বানানো হয়, আমরা তৈরি করি মিডিয়া হাইপের জন্য, ম্যাক্সিমামই বানানো হয়। পাবলিসিটির জন্য। আবার কিছু দেখা যায় কারো রিলেশনশিপ থাকে, ওইটা হয়তো এক্সপোজ হয়ে যায়, এটা নিয়ে আলোচনা হয়। এটা পজিটিভ সাইডও হয়, নেগেটিভ সাইডও হয়। যেহেতু আমরা সেলিব্রিটি, আমাদের অনেক রেসপন্সিবিলিটি থাকে, কারণ সোসাইটি আমাদের দিকে সবসময় তাকিয়ে থাকে। আমরা ভালো কাজ করলে ওরা অ্যাপ্রিসিয়েট করে, খারাপ কাজ করলে নেগলেক্ট করে। এবং আমাদের দেশে, আমাদের সামাজিকতা, একজন সেলিব্রিটি যখন কোনো অন্যায় কাজ করে ফেলে এবং সাথে সাথে সে যদি দর্শকের কাছে, মানুষের কাছে ক্ষমা প্রার্থনা না করে, ওর ইমেজটা কিন্তু পড়ে যায়। ছোটবেলাটা কেমন ছিল? ছোটবেলায় অনেক ধুরন্ধর ছিলাম। যেমন আমি কলকাতায় মনে আছে, হোটেলে আব্বা আমাকে খেলনা গাড়ি কিনে দেয় নাই, তো তখন লিটন হোটেলের চাবির রিংটা খুব মোটা লোহার ছিল, তো ওটা ছুঁড়ে মারি, আব্বার কানে গিয়ে লাগে। আম্মা একবার মার্কেটে আমাকে খেলনা কিনে দেয় না, দুল টান দিয়ে ছিঁড়েছে, আম্মার যে ব্লিডিং হচ্ছে আম্মা জানে না। তো আর ওই আমাদের পুরানো যে বাসাটা, তো পাকিস্তান আমলের বাসা ছিল, তখনকার সময় বাসার দরজায় ওই যে বার দেওয়া থাকতো কাঠের, হুড়কো বলে যেটা। তো আমি তখন 4-5 বছর বয়স হবে, তো আপারা, দুই আপা যখন আমাকে রাগিয়ে দিত, আমি ওটা খুলে নিয়ে টানতে পারতাম না, কিন্তু ওইটা দিয়ে দুজনকে মারবো দেখে বাড়ি শুদ্ধ দৌড়াতাম আমি। আমার তো 2 মেয়ে, তো তারা আমার কাছে যতটা না বেশি সময় পায়, আমার বড় ভাইয়ের কাছে তারা বেশি থাকে, এবং বেশি বড় আদর ভাইকেই পায়। তারা আব্বা বলে ডাকে, আমাকে পাপা বলে ডাকে। আর দাদা দাদির সাথে খুব দাদা দাদির সাথে, দাদা দাদির সময় দাদা দাদির কাছে থাকবে, আর নাহলে ম্যাক্সিমাম টাইম ভাইয়া ভাবির কাছে থাকবে। খুব সুন্দর একটা সময় কাটে। হ্যাঁ, ভালো লাগার বিষয়গুলোর মধ্যে অভিনয়টা বাদ দিয়ে আমি, হ্যাঁ, ভালো লাগার বিষয় আর কি কি আছে? আমার খুব গাড়ির শখ, গাড়ি চালানো নাকি গাড়ি কেনা? গাড়ি চালানো, এবং পুরনো গাড়ির প্রতি আমার একটা দুর্বলতা ছোটবেলা আচ্ছা। থেকেই, এটা বাবার থেকে পেয়েছি। আচ্ছা, আমি তো জন্মের পর থেকেই দেখি আব্বার হিউজ কালেকশন ছিল, সব আমেরিকান গাড়ি, এগুলো, তো এটা থেকেই চলে আসছে। বড় ভাইয়েরও আছে, আমারও আছে। এছাড়া আমার আমি খুব গান শুনতে ভালোবাসি, আর গান করো উপন্যাস না? পড়ি। গান গাও না? গান গাই না, পিয়ানো বাজাতে পারি। ফেসবুকে তো নিশ্চয়ই ভক্তরা অ্যাড করে, জি, হ্যাঁ, আর বন্ধু বান্ধবের সাথে নিশ্চয়ই একটা যোগাযোগ থাকে জি, জি, ফেসবুকের মাধ্যমে। অবশ্যই। এটা একটা থ্যাংক ইউ দিতে হয় ফেসবুককে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো আর ভক্তরা যখন অ্যাড করে তখন কি অ্যাকসেপ্ট করো নাকি? হ্যাঁ, অবশ্যই অ্যাকসেপ্ট করি না কেন, অবশ্যই করি। খালি ছোট্ট একটা জিনিস দেখে নিই যে অ্যাকাউন্টটা অরিজিনাল না ফেক, এটাই বুঝে নিতে হয়। ভক্তদেরটা তো বোঝা যায় না। হ্যাঁ, তো অনেকে অনেক সুন্দর সুন্দর মেসেজ লেখে, হ্যাঁ। ইভেন আমি অনেককে অ্যাডও করতে পারি না, দেখা যায় রিকোয়েস্টও আসে না, পেন্ডিং থাকতে থাকতে ফেসবুক থেকে ব্লক করে দেয়। তো যতটুকু সম্ভব চেক করে করে আমি ইয়ে করি। আর আমার এখনো পর্যন্ত যে ফ্রেন্ডরা আছে, এরা সবাই আমার স্কুল ফ্রেন্ড, এবং কেউ কাউকে ছাড়ি নাই, সবার সাথে সবাই, যে ওরাও ব্যস্ত, ওরাও ওদের ইন্ডাস্ট্রি But নিয়ে, একটা ওদের মজা ব্যবসা নিয়ে, হয়, মানে বাট একসাথে আমরা উইকেন্ডসে দেখা হাই সাক্ষাৎ হ্যালো করি, বললেও মানে হাই হ্যালো মজাই করি, লাগে। দেখা করি, তো আমাদের সময় কাটে, খুব ভালো সময় কাটে। এই জীবনে ভক্ত বিড়ম্বনা কতখানি ভক্ত পড়েছো? বিড়ম্বনা বলবো না, খুব ভালো লাগে। তো ওদের ভালোবাসার জন্যই তো আজকে এইখানে। তো আব্বা ঠিকই। সবসময় বলে যে একটা ভক্তর মনে কখনো কষ্ট দিবে না, ওদের জন্যই তুমি আজকে এখানে, ওদের জন্যই তুমি কাজ করো। সো যখনই আসবে হাসি মুখে, যতই কষ্ট থাকো, ওদের জন্য সবসময় একটা হাসি মুখ যাতে তোমার থাকে, একটু প্রেজেন্ট করবে এভাবে। তোমার নায়িকাদের কথা বলো, তুমি যে অভিনয় করেছো যাদের সাথে, জি, মানে কার সাথে কাজ করতে বেশি ভালো লেগেছে? আমি সবাই ভালো। আমার ক্যারিয়ারে সবার সাথেই কাজ করেছি। শুরু হয়, মানে সিনেমা যদি ধরি, অপু বিশ্বাস সাথে কাজ করলাম, আমি সাহারার সাথে কাজ করলাম, সবাই তখন তাদের একটা পজিশনে ছিলেন। রেসির সাথে কাজ করেছি, নতুনদের সাথেও কাজ করেছি। এবং মজার বিষয় হলো, আমি যদি ফ্রেন্ডলি থাকি, অ্যাজ অ্যান আর্টিস্ট কোঅপারেট করি, তারাও কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য নিয়ে, অনেক কমফোর্ট লেভেল নিয়ে কাজ করে। এবং দেখা যায় আজকে ও একটু প্রবলেমে পড়লো, আমি যদি একটু কনসিডার করি, দেখা যায় পরদিন সে আমাকে ফেভারটা করবে। তো সেই সূত্রে কিন্তু সবার সাথে মোটামুটি একটা রিলেশন, ভালো রিলেশন, একটা ফ্রেন্ডশিপ নিয়ে কাজ করেছি। এবং মজার জিনিস হলো, আমার বউ আবার রান্না করতে পছন্দ করে, তো সে আবার দাওয়াত করতো যে আজকে আমি রান্না করেছি, চলে আসো। যে শুটিংয়ে ব্রেক দিল, নায়িকাকে? হ্যাঁ, তো ওখানে খাওয়া দাওয়া না করে এরকম হয়েছে, আমি, সাহারা, মারুফ আর ঈশিতা একটা ছবিতে কাজ করছিলাম, তখন ওয়ান্ডারল্যান্ড ছিল। তো বাসা থেকে ফোন করলো, যখন ব্রেক দিল আমরা 4 জন চলে গেলাম বাসায়, ভালো মতো খাওয়া দাওয়া করলাম। ডিরেক্টর ভাবছে যে লেট করে আসবো, আসলে তাই না, খেয়ে দিয়ে আবার এসে শুটিং করে শেষ করে দিলাম। আমাদের আজকের অনুষ্ঠানে সম্রাট, তুমি এসেছো, জি, আমাদের চ্যানেলকে সময় দিয়েছো, রূপান্তরকে সময় দিয়েছো, জি। তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে আমাদেরকে ইমেল করুন, আমাদের ইমেল অ্যাড্রেস rupantor06@yahoo.com। আমাদের সঙ্গে রয়েছে যোগাযোগের আরেকটি ঠিকানা, পরিচালক রূপান্তর, জিপিও বক্স নাম্বার 2433 ঢাকা 1000। আমরা সম্রাট অভিনীত একটি গান আপনাদেরকে প্রেজেন্ট করব, সেই সাথে শেষ হয়ে যাবে আমাদের আজকের রূপান্তর। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আবার আসবো আপনাদের সামনে আপনাদের প্রিয় মুখ নিয়ে।
পিরিতি। চুল কালো চক্ষু কালো, মেঘ কালো রাত্রি কালো, চুল কালো চক্ষু কালো, মেঘ কালো রাত্রি কালো, কোন কালোতে জগৎ আলো যদি বুঝিতাম। পিরিতের ওই মাস্তুলে ওই বাধা মোড়াইতাম, পিরিতের ওই মাস্তুলে ওই বাধা মোড়াইতাম। চুল কালো চক্ষু কালো, মেঘ কালো রাত্রি কালো, কোন কালোতে জগৎ আলো যদি বুঝিতাম। পিরিতের ওই মাস্তুলে ওই বাধা মোড়াইতাম, পিরিতের ওই মাস্তুলে ওই বাধা মোড়াইতাম। নিম তিতা নিশিন্দা তিতা ও তিতা পানের ঘর। ও নিম তিতা নিশিন্দা তিতা তিতা পানের ঘর। তিতা মিঠায় পেরেক মারো টিকবে সে ঘর জনম ভর। তিতা মিঠায় পেরেক মারো টিকবে সে ঘর জনম ভর। লালন জানে হাসন জানে খাঁটি প্রেমের কি যে মানে, জানে জানে বৃন্দাবনে প্রেমিক রাধা শ্যাম। পিরিতের ওই মাস্তুলে ওই বাধা মোড়াইতাম, পিরিতের ওই মাস্তুলে ওই বাধা মোড়াইতাম। চুল কালো চক্ষু কালো, মেঘ কালো রাত্রি কালো, কোন কালোতে জগৎ আলো যদি বুঝিতাম। পিরিতের ওই মাস্তুলে ওই বাধা মোড়াইতাম, পিরিতের ওই মাস্তুলে ওই বাধা মোড়াইতাম। নিন্দা কাটা জোয়ার ভাটা ও না লাগিলে কারো গায়। ও নিন্দা কাটা জোয়ার ভাটা ও না লাগিলে কারো গায়। সাধের জীবন থাকে পতিত মরার পরে পোকায় খায়। সাধের জীবন থাকে পতিত মরার পরে পোকায় খায়। সময়টা তো যাচ্ছে কমে, প্রেমকে খোঁজো দমে দমে, জীবনটাকে অল্প দামে কইরো না নিলাম। পিরিতের ওই মাস্তুলে ওই বাধা মোড়াইতাম, পিরিতের ওই মাস্তুলে ওই বাধা মোড়াইতাম। চুল
চক্ষু কালো, মেঘ কালো, রাত্রি কালো, কোন কালোতে জগৎ আলো যদি বুঝিতাম।